হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডওয়ার্ম। বন্ধুরা, পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে সিরিজটা চলছিল, সেই সিরিজে আজকে আমরা কনস্ট্রাক্ট মেথডের একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখব। গত ভিডিওতে আমরা কনস্ট্রাক্টর মেথড দেখেছিলাম এবং কনস্ট্রাক্টর মেথড কী করে সেই বিষয়ে আমরা ডিসকাস করেছিলাম। আজকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টাকে আরেকটু ক্ল্যারিফাই করব। আর এই কোডটা দেখার পরে আপনারা নিজেরা আপনাদের নিজেদের মতো করে একটা ফাংশন তৈরি করবেন, একটা ক্লাস তৈরি করবেন, তারপরে সেটাকে দিয়ে অবজেক্ট বানানোর চেষ্টা করবেন। তো আপনারা নিজেরা যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু এই শেখাটা সম্পূর্ণ হবে না। তো চলুন আমরা কোড থেকে শুরু করি। তো সবার প্রথমে আমি একটা ক্লাস তৈরি করে নিচ্ছি। সেই ক্লাসটার আমি নাম রাখছি প্রোডাক্ট। ঠিক আছে, এখন এই প্রোডাক্ট যে ক্লাসটা হবে সেই প্রোডাক্ট ক্লাসের মধ্যে প্রোডাক্টের জন্য আমরা বেশ কিছু প্রাইভেট এখানে আমরা প্রপার্টি বানিয়ে নিচ্ছি। প্রোডাক্টের যেমন একটা নেম থাকবে, তারপর আমাদের আরেকটা প্রাইভেট প্রপার্টি হবে। এই প্রপার্টিতে আমরা প্রোডাক্টের একটা প্রাইস রাখবো, প্রাইস। আর আমরা প্রাইভেট আরেকটা জিনিস রাখছি যে ক্যাটাগরি। ওকে, এখন এই যে তিনটে প্রপার্টি আমার কাছে রয়েছে, এই তিনটে প্রপার্টিকে কিন্তু ইনিশিয়ালাইজ করতে হবে, অর্থাৎ আমাকে এর মধ্যে ভ্যালু সেট করতে হবে। তো ভ্যালু সেট করার জন্য আমরা কি ইউজ করব? আমরা পাবলিক ফাংশন, একটা ম্যাজিক মেথড হলো কনস্ট্রাক্ট। এই কনস্ট্রাক্টরের বৈশিষ্ট্যটা কি? এই কনস্ট্রাক্টরের বৈশিষ্ট্য হলো এটা ডবল আন্ডারস্কোর দিয়ে শুরু হয়, আর এরপরে এটা কিন্তু হাইফেন নয়। ওকে, তো এটা ডবল আন্ডারস্কোর। তো তারপর কনস্ট্রাক্ট কথাটা লিখতে হয়, আর এর মধ্যে গিয়ে আমাকে কিন্তু প্যারামিটার পাস করতে হয়। তো আমি প্যারামিটার এখানে পাস করছি নেম, প্রাইস আর ক্যাটাগরি। ওকে, এই নেম, প্রাইস, ক্যাটাগরি কিন্তু এই তিনটে জিনিস নয়, এই তিনটে জিনিস একদম ভিন্ন। এই যে প্যারামিটারগুলো এগুলো ভিন্ন, এইগুলো কিন্তু এই ভ্যারিয়েবলগুলো নয়। ওকে, এখন আমি এগুলোকে দিস দিয়ে এই যে ভ্যারিয়েবলের যে নামটা, এই নামটা এখানে লিখছি, নেম ইকুয়ালস টু এই প্যারামিটারটা। ওকে, আর কনস্ট্রাক্টর মেথডের সবথেকে যেটা মানে বৈশিষ্ট্যর মধ্যে প্রধান যেটা, সেটা হলো এই মেথডটা। অর্থাৎ আমরা জানি যে কোনো ফাংশনকে কিন্তু কল করতে হয় বাইরে থেকে, তবে গিয়ে ফাংশনটা এক্সিকিউট হয়। তো এক্ষেত্রে কিন্তু কল করার প্রয়োজন হয় না, এটা হলো অটোমেটিক এক্সিকিউট হয় একটা অবজেক্ট বানানোর সঙ্গে সঙ্গেই। তো দিস, তারপরে আমি দিচ্ছি প্রাইস, এই যে প্রাইসটা, এই প্রাইসটা এখানে আছে। ওকে, নেক্সট ইকুয়ালস টু এই প্রাইসটা। ঠিক আছে, আর লাস্ট ওয়ান দিস ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিটা উইদাউট ডলার ইকুয়ালস টু এই ক্যাটাগরিটা। বাস, আমাদের এটা কিন্তু কনস্ট্রাক্টর মেথডটা তৈরি হয়ে গেল। এখন এর মধ্যে আমরা যখন ভ্যালু পাঠাবো আর্গুমেন্টের থ্রু থেকে, যখন আমরা অবজেক্ট তৈরি করব, তখন এগুলো, এই ভ্যালুগুলো এখানে অটোমেটিক সেট হয়ে যাবে, এবং সেটা পেতে হলে আমাকে কিন্তু আরেকটা ফাংশনের প্রয়োজন হবে। সেটার নাম আমি রাখবো কি, গেট প্রোডাক্ট ইনফো, এরকম কিছু। এক্ষেত্রে কোনো প্যারামিটারের প্রয়োজন নেই, আমরা শুধুমাত্র কি করব, একটা রিটার্ন করব টেক্সট, একটা রিটার্ন করব যে প্রোডাক্ট। এখানে আমরা প্রোডাক্টের নামটা দিতে পারি এইভাবে, ডলার দিস নেম, কমা, তারপরে আমরা বললাম যে প্রোডাক্টের প্রাইস, এইভাবে। সিম্পল ভ্যারিয়েবল আপনি যেমন লেখেন তেমনই, শুধুমাত্র প্রত্যেকটা ভ্যারিয়েবলের আগে একটা আপনাকে দিস লিখতে হচ্ছে। এটাই হলো ক্লাসের বৈশিষ্ট্য। আর নেক্সট হলো আমার আছে ক্যাটাগরি। তো ক্যাটাগরি এইভাবে লিখে দিলাম, এটাকে ডলার দিস ক্যাটাগরি। ওকে, আমি একবার একটু ম্যাচ করিয়ে নিচ্ছি, ক্যাটাগরি। ঠিক আছে, তো এই পর্যন্ত আমাদের কিন্তু ফাংশনটা রেডি হয়ে গেছে। আর কনস্ট্রাক্টর মেথডে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু এই যে ফাংশনটা, এটা কিন্তু শুধুমাত্র ক্লাসের ভিতরেই চলবে, বাইরে এসে লিখলে কিন্তু হবে না। তো প্রোডাক্ট
1 প্রথম একটা প্রোডাক্ট বানাচ্ছি, নিউ প্রোডাক্ট, প্রোডাক্ট, নতুন একটা প্রোডাক্ট। তো আমরা যেহেতু কনস্ট্রাক্ট মেথডটা ইউজ করেছি, তো সেক্ষেত্রে আমাকে কিন্তু এই প্রোডাক্টের সঙ্গে আমার প্রোডাক্টের নামগুলোও কিন্তু পাস করতে হবে আর্গুমেন্ট হিসাবে, নাহলে কিন্তু আমরা এরর পাবো। তো ল্যাপটপ প্রাইস 123.99 সামথিং লাইক দিস, এটা হলো ইলেকট্রনিক্স, এটা হলো এই প্রোডাক্টটা। ওকে, আচ্ছা, এবার আমরা কি করতে পারি, একো করতে পারি কোনটা, এটাকে গেট প্রোডাক্ট ইনফোটাকে, কারণ এটাই হলো আমাদের গেটার যে ফাংশন সেটা। এই গেটার ফাংশনটাকে আমরা এইভাবে কল করলাম, ঠিক আছে। এবার যদি আমরা এখানে একো করি, রান করি, তাহলে দেখতে পাবো ল্যাপটপ প্রাইস ক্যাটাগরি এগুলো সব দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এখানে একটা PHP EOL ইউজ করে নিচ্ছি। আরেকটা এরকম আমরা প্রোডাক্ট বানিয়ে ফেলি এইভাবে, এটার নাম রাখি টি শার্ট, এটার প্রাইস দিয়ে দিই 19, এটা হলো অ্যাপারেল, ওকে, এটা পোশাক পরিচ্ছদ সেই ক্যাটাগরির। তো এখন আমি যদি কপি করে, আচ্ছা, এটা হবে আমার সেকেন্ড প্রোডাক্ট, ঠিক আছে। তো আমি দুটো প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখানে যত খুশি এখানে কিন্তু প্রোডাক্ট আমরা তৈরি করতেই পারি। তো এখন যদি আমার একাধিক প্রোডাক্ট হয়, তো সেক্ষেত্রে আমাকে কিন্তু বারবার এইভাবে একো করাতে হবে। তো তার থেকে আমরা একটা কিন্তু কাজ করে নিতে পারি, আমরা যদি একটা অ্যারে বানিয়ে নিতে পারি প্রোডাক্টের, প্রোডাক্টস নামে একটা যদি আমরা অ্যারে ক্রিয়েট করতে পারি, অবভিয়াসলি এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে হবে, আর তার মধ্যে আমরা এইগুলোকে যদি কি আর ভ্যালু হিসাবে যদি পাস করতে পারি, তাহলে আমাদের কাজটা অনেকটাই বেশি সহজ হয়ে যাবে। ওকে, তো প্রোডাক্ট 1, 2 যেগুলো রয়েছে সেগুলোকে আমি এইভাবে লিখে দিতে পারি। অ্যারে কীভাবে তৈরি করতে হয় এটা ডেফিনেটলি আপনাদের জানা আছে, এটার আর শেখানোর বা বলার প্রয়োজন পড়ে না, কারণ এই সমস্ত বিষয়গুলো বেসিকে কিন্তু আপনারা শিখেই এসছেন। তো বাস, আমার একটা অ্যারে তৈরি হয়ে গেল। আপনারা আরও বেশি কিছু প্রোডাক্টের মধ্যে গিয়ে অ্যাড করে দিতে পারেন। আর ইকো যেটা করব, আমার কিন্তু একটাই যথেষ্ট। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু লুপ চালাতে হবে এখানে, ফর ইচ লুপ, তাই না? তো ফর ইচ লুপের মধ্যে কি দিতে হয়, সবার প্রথমে এই অ্যারে যেটা আছে সেই অ্যারের নামটা দিতে হয়, তারপরে অ্যাজ কিওয়ার্ডটা লিখতে হয়, তারপরে সিঙ্গুলার ফর্ম। এখানে আমরা যে কোনো ভ্যারিয়েবল দিতে পারি, কিন্তু আমরা জেনারেলি কি করি, এই যে ভ্যারিয়েবলটা থাকে প্লুরাল হিসাবে, এটারই সিঙ্গুলার ভার্সনটা আমরা এখানে লিখে দিই। তারপরে আমরা এটাকে এখন যদি রান করি ভিতরে গিয়ে, আর এটা হবে কিন্তু প্রোডাক্ট 1 বলে, আর তেমন কিছু নেই, কারণ এই প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2 এটার মধ্যেই আছে। আমি যদি এখন রান করাই, আনএক্সপেক্টেড ইকুয়ালস টু, তো আচ্ছা, এটা এররটা এখান থেকে এসছে, দেখুন একই রেজাল্ট পেয়েছি। আচ্ছা, এই কোডটাকে আমরা কিন্তু আরও একটু বেশি ছোট বানাতে পারি। তো সেটা কিভাবে করতে পারি, দেখুন, এই যে নেম, প্রাইস, ক্যাটাগরি, এইগুলো যেহেতু আমার এক একটা ভ্যারিয়েবল, এক একটা প্রপার্টি, তো এই প্রপার্টিগুলো কিন্তু আমার এখানেও রয়েছে। এখানে রয়েছে মানে এই প্যারামিটারগুলোর মাধ্যমে এই প্রপার্টিগুলোর ভ্যালু আমি সেট করছি ভিতরে এসে। তো PHP ভার্সন 8 থেকে যে একটা নতুন সিস্টেম এরা এনে দিয়েছে PHP, সেটা কি করেছে, আপডেটেড ভার্সনে বলছে যদি আপনার যদি এই ভ্যারিয়েবলগুলো বাইরে যেগুলো রয়েছে সেইগুলোকে যদি আপনাকে সেট করতে হয় কনস্ট্রাক্টের মাধ্যমে, তো আপনাকে এক্সট্রা যে লিখতে হচ্ছে এই 3টে লাইন, সেই 3টে লাইন লেখার দরকার নেই। তো এই 3টে ভ্যারিয়েবলকে আপনি এখানেই মেনশন করতে পারেন। তো কিভাবে মেনশন করবেন, একই রকমভাবে আপনি এটাকে এখানেই লিখে দিন, এটাকে এখানে লিখে দিন, আর এটা হবে না, এটাকেও প্রাইভেট করে দিন, আর এটাকেও প্রাইভেট করে দিন, ঠিক আছে। এটা হলো আপনার প্রপার্টি প্রমোশন। ওকে, তো আমরা কি করলাম, আমরা করলাম যে এই যে 3টে প্যারামিটার ছিল, মানে নেম, প্রাইস, ক্যাটাগরি,
তো এই তিনটে জিনিসকে আমরা সেট করছিলাম ওপরে যে প্রপার্টি সেইটা। তো যেহেতু একই জিনিস আমরা সেট করছি, এখানে ভ্যারিয়েবল হিসাবে যেহেতু আমাকে সেট করতেই হচ্ছে, তো সেই জন্য আমরা এখানেই কিন্তু সেই প্রপার্টিগুলোকে লিখে দিতে পারি। এগুলো কিন্তু প্রপার্টি, এগুলো কিন্তু প্যারামিটার নয়, কিন্তু এগুলো প্রপার্টি হিসাবে এখানে লিখে থাকলেও এটাই প্রপার্টি, এটাই প্যারামিটার। ওকে, কারণ কি এর আগে আমার কিন্তু অ্যাক্সেস মডিফায়ার রয়েছে। ওকে, তো সেই জন্য এখানে কি হচ্ছে, এটা কিন্তু এই প্রপার্টি যেটা বাইরে লিখছিলাম সেটা, আর এখানে যে প্যারামিটার লিখছিলাম সেটা, এই দুটো একই সঙ্গে আমার কাজ হয়ে যাচ্ছে। এবার আমার যদি এক্সট্রা করে কোনো একটা সত্যি প্যারামিটার লেখার প্রয়োজন হয়, তো এরকম যদি কোনো একটা প্যারামিটার লেখার প্রয়োজন হয়, তাহলে কিন্তু এর আগে আমরা কোনো প্রকারের কোনো অ্যাক্সেস মডিফায়ার দেবো না। তাহলে সেটা কি হিসাবে গণ্য হবে? যদি অ্যাক্সেস মডিফায়ার না থাকে তাহলে কিন্তু সেটা আমাদের নর্মাল প্যারামিটার হিসাবে গণ্য হবে, এবং সেটাকেও কিন্তু আমাকে এখান থেকে ভ্যালু পাস করে দিতে হবে। এবার যদি আমরা এটাকে একটু রান করি, তাহলে কি দেখতে পাবো? সেম রেজাল্ট কিন্তু আমরা এখানে এসে দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের কোনো পরিবর্তন হয়নি। আর এর সঙ্গে আমরা আরও একটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হলো টাইপ কাস্টিং, অর্থাৎ নেম। এই যে নেমটা আমি চাইছি এই নেমটা একটা স্ট্রিং হবে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এটা একটা স্ট্রিং হবে। আচ্ছা, এটা আমি যদি ভেঙে ভেঙে আলাদা আলাদা লাইনে লিখি, আমার মনে হয় তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে বিষয়টা, কারণ লাইনটা একটু লম্বা হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। তো নেমটাকে আমি স্ট্রিং হিসাবে চাইছি, প্রাইসটাকে আমি ইন্ট হিসাবে চাইছি, টাইপ কাস্টিং নিশ্চয়ই আপনার জানা আছে, আর ক্যাটাগরিটাকেও আমি স্ট্রিং হিসাবে চাইছি। এবার আমি এখানে কিন্তু সেইভাবেই পাস করেছি, প্রথমটা স্ট্রিং, পরেরটা একটা ইন্টিজার, সরি এটা ইন্টিজার হবে না, এটা ফ্লোট হবে, আর এটা ইলেকট্রনিক্স, মানে এটা হলো একটা স্ট্রিং হবে। এবার যদি আমি রান করি সেম রেজাল্ট পাবো। আচ্ছা, এবার আমি যদি এখানে এটাকে যদি এখন ফ্লোট নাম্বার হিসাবে না দিয়ে আমি যদি স্ট্রিং পাস করি, তাহলে কি দেখতে পাবো? তাহলে সেম রেজাল্ট আসছে, কিন্তু আমি এই যে ফ্লোট লিখেছি, টাইপ কাস্টিং করেছি, এটার কিন্তু তেমন একটা গুরুত্ব থাকলো না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? একদম 1 নম্বর লাইনে এসে ডিক্লেয়ার করতে পারি, আমরা ডিক্লেয়ার দ্য স্ট্রিক্ট আন্ডারস্কোর টাইপ ইকুয়ালস টু 1। আমরা যদি এই লাইনটাকে ইউজ করি, তাহলে দেখুন যে এই টাইপগুলো কিন্তু এখন স্ট্রিক্ট মোডে রান হবে। তো সেক্ষেত্রে একটা ফেটাল এরর পাবো। তো কনস্ট্রাক্টরের আর্গুমেন্ট টু প্রাইস মাস্ট বি অফ টাইপ ফ্লোট স্ট্রিং গিভেন। দেখেছেন এটা কতটা পাওয়ারফুল আর কতটা সিকিউর হলো? বলছে যে এইখানে যে প্যারামিটারটা আমি এখানে বানিয়েছিলাম প্রাইসের, সেটা ছিল ফ্লোট, ঠিক আছে, একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো কিন্তু আমি এখানে কি পাস করেছি? স্ট্রিং পাস করেছি, সেই জন্য এখানে এরর এসছে। তো আমি যদি এখন এটাকে এইভাবে সরিয়ে দিই, আমি যদি এটাকে ফ্লোটিং নাম্বার বানিয়ে দিই, তাহলে আমি এখন কি দেখতে পাবো? তাহলে আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা, এটাকে যদি আমি শুধু ইন্টিজার হিসাবে পাস করি, তাহলে দেখুন এখানে কাজ চলবে। তো এটা কোয়ার্সিং হয়ে এটা কিন্তু ফ্লোটে কনভার্ট হয়ে গেছে। ওকে, আর এটাকে আমি যদি এখন ইন্ট হিসাবে দিতাম, কিন্তু এখানে আমি যদি দশমিক পয়েন্ট দিতাম, তাহলে দেখুন এখানে কিন্তু একটা একটু লেটে এসছে। তো এখানে মাস্ট বি টাইপ অফ ইন্ট, এখানে ইন্ট দিতে হবে, কিন্তু আমি ফ্লোট দিয়েছি, এক্ষেত্রে কিন্তু একটা এরর আসছে। তো আমাদের সব থেকে সুবিধা কি হবে? আমরা যদি সবসময় ফ্লোট ইউজ করি, ফ্লোট ইউজ করলে আমরা কিন্তু এই দশমিক বিন্দু থাকলো কি না থাকলো, আমরা কিন্তু প্রত্যেকটা থেকেই রেজাল্ট সঠিকভাবেই পাবো। ওকে, দেখুন এখন কিন্তু এখানে সুন্দর আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি। তো আশা করি এই বিষয়টা বোঝা গেছে যে একটা কনস্ট্রাক্টর ফাংশন কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে, আর এটাকে কিভাবে আমাদের ইনিশিয়েট করতে হয়, ইনিশিয়ালাইজেশন করতে হয়, সেটাকে আমাদের যদি একাধিক আমাকে প্রোডাক্ট তৈরি করতে হয় একটা ক্লাসের মাধ্যমে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে এরকম একটা অ্যারে তৈরি করে নিয়ে তারপরে সেটা কিন্তু ফর ইচ লুপের মাধ্যমে একবারেই রান করে দিতে পারি। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু বারবার ইকো করার প্রয়োজন হবে না। ওকে, তো আশা করি এই ভিডিওটা আপনাদের বোঝা গেছে। আর যদি কোনো প্রকারের কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন, আমি সেটার উপরে আরেও একটা ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও এতটুকু। আর চ্যানেলটা যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি করে নেবেন, তাহলে আমিও মোটিভেট হব নতুন টপিক আনার জন্য। তো আজকের ভিডিও এতটুকু, আমাদের আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।